নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি মাটন বিরিয়ানি। কিভাবে কত কম সময়ে ঝঞ্ঝাট ছাড়াই তোমরা পারফেক্ট ঝরঝরে মাটন বিরিয়ানি বানিয়ে নিতে পারো, সেই রেসিপি নিয়েই হাজির হয়েছি তোমাদের সঙ্গে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মাটন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণের মাটন এবং সেটাকে ভালো করে আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় জায়গার মধ্যে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল, ওই 100 গ্রামের কাছাকাছি, এবং 2 চামচ জিরে গুঁড়ো। তার সঙ্গেই দিলাম 4-5 চামচের মতো টক দই। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ, ওই ওজনে আছে 400 গ্রামের মতো। তার সঙ্গেই দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা এবং বেশ কিছুটা বেরেস্তা ভাজা। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব, তবে তার আগে দিয়ে দেব কিছুটা আদা রসুনের পেস্ট, ওই 200 গ্রামের মতো। 100 গ্রাম আদা এবং 100 গ্রাম রসুনকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে নিয়ে তোমরা এমনি নর্মাল ওয়েদারে রাখতে পারো 3-4 ঘন্টা, তবে ফ্রিজে তোমরা এটাকে অনায়াসেই 7-8 ঘন্টা রাখতে পারো। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আবারও মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব, যাতে করে সব মাংসের গায়ে সব মশলার কোটিংটা লেগে যায় এবং মাংসের ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়। সমস্ত কিছু দিয়ে মাখানো হয়ে গেলে সব শেষে তোমরা দিয়ে দেবে অল্প একটু গোলমরিচ গুঁড়ো। যদি তোমাদের গোলমরিচের ফ্লেভার ভালো লাগে তবেই দিও, নইলে এটাকে বাদ দিও। কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিলাম। এবার কয়েকটা আলুকে আমি এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। বেশ বড় বড় সাইজের আলু ছিল, তাই আলুগুলোকে দুভাগ করে টুকরো করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে প্রতিটা আলুর গায়ে এভাবেই ফুটো করে দিচ্ছি। এতে করে আলুর ভেতরেও মশলার ফ্লেভার ঢুকবে এবং বিরিয়ানিতে আলুটা খেতে ভালো লাগবে। এবার দেখো, আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাসমতি রাইস, আছে এখানে 1.5 কেজি পরিমাণের। 1.5 কেজি চালের জন্য 1 কেজি মাংস, এটাই ঠিকঠাক পরিমাপ। এবার চালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ জল দিয়ে চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেরই দিও। তার মধ্যে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। তো বেরেস্তা বানানোর জন্য হাই ফ্লেমে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, নাড়াচাড়া করতে করতে। কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজ নরম হয়ে যাবে এবং পেঁয়াজের কালারও পরিবর্তন হয়ে এরকম গোল্ডেন ব্রাউন চলে আসবে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই বেরেস্তা তৈরি হয়ে যাবে। বেরেস্তাটাকে তেল থেকে তুলে নিয়ে আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুটাকে একটুখানি সময় নিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আলুর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়োটাকে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিলে রান্নাতে আলুর কালার খুব সুন্দর আসে। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প নুন এবং দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে আলুর মধ্যে নুন ঢুকবে এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে আলুতে একটা সুন্দর কালার আসবে, যেটা রান্নাতেও কালার আনতে সাহায্য করবে। এবারে সব কিছু মশলা দিয়ে আলুটাকে 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিলেই আলুর কালার সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাবে। মশলা দেওয়ার পরে আলুটাকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখো আলুটার মধ্যে সুন্দর কালার পরিবর্তন হয়ে গেছে। এখন আলুটা তেল থেকে তুলে নিচ্ছি। আর এইদিকে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটাও প্রায় রেডি হয়ে গেছে। এখন রান্নাটা করে নেওয়া যাক। যে কড়াইয়ে আলু ভাজা হয়েছিল ওই একই কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এবার তেলটাকে কড়াইয়ের চারিপাশে এভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা থেঁতো করে নেওয়া এলাচ এবং কয়েকটা লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। এবার ফোড়নগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর মধ্যে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেব। একে একে
পুরো মাংসটাই তেলের মধ্যে দিয়ে মাংসটাকে কষাতে থাকবো। মাংসটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংসটা নরম হয়ে গিয়ে মাংস থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবং মাংসের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবে মাংসর কালার পরিবর্তন হয়ে আসছে। মাংস রান্নার মধ্যে সুন্দর কালার আনার জন্য মাংসটা কষাতে কষাতেই এর মধ্যে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে রান্নাতে একটা সুন্দর লালচে খয়েরি কালার আসে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। খাসির মাংস বলো বা আর যে কোনো মাংস বলো না কেন, রান্না করতে গেলে রান্নাটাকে বেশ কিছুক্ষণ কষাতে হয়। মাংসটা যত কষাবে মাংসের মধ্যে তত বেশি স্বাদ আসবে। এবার মাংসটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দেখো এর মধ্যেই রান্নাটার মধ্যে কত সুন্দর কালার চলে এসেছে এবং মাংসটা থেকে জল ছেড়ে এসেছে। নুন দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কাটা। এবার মাংসটাকে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। খাসির মাংস একটু বেশিক্ষণ কষিয়ে নিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। মাংসটা কষাতে কষাতে ঠিক এই রকম পর্যায়ে মাংসটা এলে ভেজে রাখা আলুগুলো একে একে মাংসের মধ্যে দিয়ে আবারও মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলু দেওয়ার পর আবারও মাংসটাকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে যে পাত্রে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওই পাত্র ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ফুট আসার জন্য অপেক্ষা করলাম। মাংসটা হাই ফ্লেমে রান্না করলেই বেশ কিছুক্ষণের মধ্যেই মাংসটার মধ্যে ফুট চলে আসবে। রান্নাটাকে একবার ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রান্নাটাকে প্রেসার কুকারে দিয়ে দেবে। কুকারের মুখ আটকে 5টার মতো সিটি দিলেই মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে বিরিয়ানির জন্য মাংস রান্না রেডি। এবার ওই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা একদম ভিজে গেছে। এবার চালটাকে সেদ্ধ করে নেব। এজন্য আগে একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ সাদা তেল এবং বেশ কিছুটা পরিমাণের নুন। নুনটা এতটা পরিমাণ দিতে হবে যাতে করে পুরো জলটা নোনতা নোনতা হয়। পারলে তোমরা একবার নুনটা টেস্ট করে নিও। নুনটা পরিমাণের থেকে একটু বেশি দিও, কারণ জলের মধ্যে চাল দেওয়ার পর চালটা জলের অতিরিক্ত নুন শোপ করে নেবে। এবার কয়েকটা গোটা মশলা একটা পুটুলির মধ্যে বেঁধে নিচ্ছি কয়েকটা দারুচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ, একটা জয়িত্রী, একটা জায়ফল এবং কয়েকটা এলাচ থেঁতো করে নিয়েছি। এবার পুটুলির মুখটাকে এঁটে নিয়ে পুটুলিটাকে জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সামরিচ, কিছুটা শাহি জিরা এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো। আর তার সঙ্গেই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের কেওড়া জল এবং কিছুটা পরিমাণের গোলাপ জল। এতে করে চালের মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে। এবার হাঁড়ির মুখে একটা ঢাকা চাপা দিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে। জলটা বেশ ভালো করে ফুটে উঠলে জলের কালারটা ঠিক এরকম হয়ে যাবে। এবার ভিজিয়ে রাখা চাল জলের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে। খুব সাবধানে জলটাকে দিও যাতে করে হাতের মধ্যে জলটা না ছিটকে আসে। একটা ছোট্ট কথা বলে রাখি, যদি তোমরা বিরিয়ানির চাল ঝরঝরে পেতে চাও তাহলে চালটাকে জলের দেওয়ার আগে জলের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিও। এতে করে চাল সেদ্ধ হয়ে যাবার পর একে অন্যের সঙ্গে চিপকে যাবে না, তাতে করে চালটা অনেকটা ঝরঝরে হয়ে থাকবে সেদ্ধ হওয়ার পর। এবার চালটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকা চাপা দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। ওই যে আগে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাটার মধ্যে এখন কিছুটা পরিমাণের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বেরেস্তার সঙ্গে বিরিয়ানি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে লেয়ার দেওয়ার সময় প্রত্যেকটা লেয়ারে আমরা বেরেস্তা এবং বিরিয়ানি মশলার গন্ধ পাবো। এদিকে দেখো চালটা ফুটে উঠেছে আর চালটা আশা করি সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি তোমাদের তুলে দেখাই
দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে 10 মিনিটের ভেতরে। তবে চালটা এখনও কিছুটা হবে, তাই চালটাকে আরও 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে চালটাকে জল ঝরিয়ে তুলে রাখবো অন্য একটা পাত্রে। আর সেখান থেকে কিছুটা চাল সেদ্ধ জল তুলে নিয়েছি। এবার ওই জলের মধ্যে কিছুটা পরিমাণ কেওড়া জল এবং কিছুটা পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বিরিয়ানি মশলা এবং সঙ্গে দেব বেশ কিছুটা পরিমাণের ঘি। এই সব কিছু দিয়ে ভালো করে জলটাকে মেখে নেব। দেখো এখন বিরিয়ানি মশলা দিয়ে জলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং একটু পরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের খাঁটি গাওয়া ঘি। ঘি দিয়ে জলটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেব। তাহলে এই জলটা বিরিয়ানিতে দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এদিকে অন্য একটা পাত্রে কিছুটা উষ্ণ গরম দুধে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছি। কেশর ভেজানোর দুধ দিলে বিরিয়ানিতে একটা সুন্দর গন্ধ আসে। যদি এটা না থাকে এটা না দিয়েও বিরিয়ানি বানাতে পারো, তাতেও কিন্তু বিরিয়ানি খুব সুন্দর হবে। বিরিয়ানি রান্নার শেষ ধাপে চলে এসেছি। বিরিয়ানিটাকে দমে বসাবো, সেজন্য বিরিয়ানিটার লেয়ার তৈরি করে নিচ্ছি। বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য কোনো বড় একটা জায়গা ব্যবহার করো, যাতে করে প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে তৈরি করতে পারি। প্রথমেই আমি কিছুটা চাল দিয়েছিলাম, সেদ্ধ করা চাল কিছুটা দিয়েছিলাম তলায়, এবং তারপরে তৈরি করে রাখা মাংস এবং আলু কিছুটা তার উপরে দিয়ে দিলাম। এবার উপর থেকে আবারও কিছুটা সেদ্ধ করা চাল দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। এবার এই লেয়ারের মধ্যে ওই যে জলটা তৈরি করে রেখেছিলাম, সেই জলটার কিছুটা অংশ কিছু কিছু জায়গায় এভাবে দিয়ে দিচ্ছি এবং দেব বেশ কিছুটা বেরেস্তা। যে বেরেস্তাটাকে বিরিয়ানি মশলার সঙ্গে মাখিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তাটাই দিয়ে দিলাম। এবার আবারও কিছুটা মাংস উপর থেকে দিয়ে দিলাম। মাংসর লেয়ারটা দেব, তারপরে আবারও বেশ কিছুটা চাল দেব এবং একই স্টেপ ফলো করব। রান্না করা যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটাও লেয়ারের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সব শেষে কিছুটা চালের লেয়ার ওপরে দেওয়ার পরে কিছুটা বেরেস্তা ছড়িয়ে ওপর থেকে কেশর মেশানো দুধটাকে দিয়ে দিলাম এবং সঙ্গে দিলাম কিছুটা কেওড়া জল এবং কিছুটা গোলাপ জল। এবার একটা আটার লেচিকে এবার এটা দমে বসানোর জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তবে তার আগে মুখটাকে ঢাকনা দিয়ে বন্ধ করতে হবে, আর এটা সিকিউর করতে হবে যাতে করে ভেতরের বাষ্প বাইরে না আসতে পারে। তাই তো কিছুটা আটার লেচিকে হাঁড়ির মুখের চারপাশে এভাবে লাগিয়ে একটা ঢাকনা চাপা দিলেই বিরিয়ানির হাঁড়ির মুখটা পারফেক্টভাবে সিল হয়ে যাবে এবং ভেতরের বাষ্প বাইরে বেরোবে না। ঠিক এইভাবেই একটা ঢাকনাকে আটকে দিলাম এবং চারপাশ থেকে আটার লেয়ারটাকে তুলে দিয়ে এটাকে দমে বসাতে দেব। বিরিয়ানিটা দমে বসানোর জন্য একটা কড়াইয়ে একটু জল নিয়েছি এবং তার মধ্যেই আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে 20 মিনিট এবং লো ফ্লেমে 15 মিনিটের মতো রান্না করে নেব। কড়াইয়ের পরিবর্তে তোমরা তাওয়াতেও দিতে পারো, সেক্ষেত্রে তলায় বিরিয়ানিটা লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর এভাবে কড়াইয়ের মধ্যে জল দিয়ে হাঁড়িটাকে চাপালে এই বাষ্পেই বিরিয়ানিটা পুরো ভাপে ভর্তি হয়ে যাবে আর তলাতে মশলা লেগে যাওয়ার ভয়টাও থাকবে না। তাহলে আজকের বিরিয়ানিটা একদম এখানে এই পর্যায়ে রেডি হয়ে গেছে। এখন তোমাদেরকে বিরিয়ানিটা পরিবেশন করে দেখাই।
দেখো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং বিরিয়ানির স্বাদ কিন্তু সেই লেভেলের হবে যেটা তোমার পরিবারের আত্মীয় স্বজনরা আঙুল চেটে পুটে খাবে এবং যে খাবে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা একবার এভাবে বিরিয়ানি বানিয়ে দেখো। আশা করব তোমাদের বিরিয়ানিটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো।